হ্যালো স্টুডেন্টস, আমরা নিয়ে এসেছি আজকে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের জন্য প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র। আজকে নিয়ে এসেছি সেট 3 গণিতের ওপর। এর আগে গণিতের ওপর আমরা সেট 1 সেট 2 করেছি। আজকে আমরা করব গণিতের ওপর সেট 3। এবং এই সেট 3টি যেগুলো আমরা করব তার প্রশ্নটা তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবে এবং ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা ওটা প্র্যাকটিস করবে। চলো, প্রথম প্রশ্ন দেখো, 8032 অঙ্কগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে দেখো এ আছে 0238, এখানে জিরোটা কোনো কাজের নয়, অর্থাৎ কাজে লাগাতে হবে জিরোটাকে। 2038 বি, সিতে আছে 3028, ডিতে আছে 8320, অর্থাৎ ছোট হচ্ছে দেখো 203, 20 দেওয়ার কেউ নেই, এতে নেই, বিতে আছে, সিতে 3 আছে, তাহলে 2 সব থেকে ছোট, তাহলে 2 দিয়ে শুরুটা প্রথমে হবে 2038, এটা হচ্ছে সব থেকে ছোট। হ্যাঁ, তাহলে আমরা এটাই করি, তাহলে আমার কোনটা হবে? বি এরটা হবে। দেখো বি এর উত্তর। 2 নম্বর প্রশ্ন যাই, 10 মিলিয়নে একের পর শূন্য সংখ্যা কত? অর্থাৎ একের পর শূন্য কটা? তাহলে বিলিয়ন, মিলিয়ন এগুলো আছে ইন্টারন্যাশনাল সংখ্যাতে, সেটা আমরা ছকটা দেখে নিই। দেখো এখানে ছক আছে 1000, মিলিয়ন, বিলিয়ন। তাহলে এখানে দিয়েছে 10 মিলিয়ন। মিলিয়নের ঘর দেখো, এখানে মিলিয়নের ঘরে তিনটে, কি না তো মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন। তো 10 মিলিয়ন কত হবে? 1 0, বাদ বাকি প্রত্যেকটা ঘরে একটা করে জিরো দিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল আমার 10 মিলিয়ন। এখানে একটা ভালো জিনিস দেখো, ইন্টারন্যাশনাল এখানে মিলিয়নে তিনটে করে কমা হবে। হ্যাঁ, আর আমাদের ইন্ডিয়ান ভারতে হবে প্রথমে তিনটে, তারপর দুটো করে। বেশ, দেখো এখানে কটা শূন্য আছে? 1 2 3 4 5 6 7টা। তা সোজা হয়ে গেল 10 মিলিয়নে শূন্যের সংখ্যা কত? সঠিক উত্তর 7। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে মাঠটির পরিসীমা কত? বর্গাকার মাঠ মানে হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রকে বর্গাকার মাঠ বলছে। বেশ, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, ইউনিটটাও খেয়াল করবে, 12 মিটার। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা, পরিসীমা মানে জানি এখান থেকে এক পাক হেঁটে আসতে যতটা পথ অতিক্রম, অর্থাৎ 12 12 12 12 যোগ, আর সূত্রটা হচ্ছে পরিসীমা বর্গক্ষেত্রের কি পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি না তো 4 গুণিত বাহু সমান 4 গুণিত 12 মিটার, 4 12 48 মিটার। সঠিক উত্তর দেখো 48 মিটার। 4 নম্বর প্রশ্ন, 8307080120, অর্থাৎ এটা আমাদের ভারতীয় পদ্ধতি। দেখবে কমাগুলো দেখে বুঝে নিবে কোন পদ্ধতি। ভারতীয় পদ্ধতিতে দুটো করে থাকবে, আর ইন্টারন্যাশনাল পদ্ধতিতে 3টা করে থাকবে। একে ভাষায় লিখতে বলেছে, তাহলে ভাষায় লিখবো তো, কিন্তু কিভাবে লিখবো তার প্রথম এটা তোমরা পদ্ধতিটা করে নেবে। যে দেখো এটা কি একক, দশক, শতক, আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে এখানে কত কোটি? 83 কোটি, 83 কোটি, 83 কোটি, 83 কোটি, সবগুলোতে 83 কোটি আছে। তারপরে 07 লক্ষ মানে 7 লক্ষ, দেখি 7 লক্ষ কোনটা আছে? 7000, এটা কাটা, 7 লক্ষ এটাই আছে, তাহলে 83 কোটি 7 লক্ষ এ পর্যন্ত হলো। 80,120, 80,120, বুঝতে পেরেছো? এখান থেকে আমি পেয়ে গেলাম এটার উত্তর হবে বি। তাহলে 83 কোটি 7 লক্ষ 80,120।
5 নম্বর প্রশ্ন, 2 অঙ্কের বৃহত্তম মৌলিকতম সংখ্যা কোনটা? 91, এখানে দিয়েছে কত? 91, 93, 97, 99। বৃহত্তম মৌলিক সংখ্যা, এটা তো মৌলিক নয়, এটা মৌলিক, তাহলে হচ্ছে 97 বৃহত্তম মৌলিক সংখ্যা। 6 নম্বর প্রশ্ন, যে 94,23,816। এখানে দেখো, এগুলো তোমাকে এই ঘরের মধ্যে বলতে হবে যে এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়। ঠিক আছে, তোমাকে আগে দেখে নাও কটা ডিজিট আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে উভয় পক্ষে 7 আছে। তাহলে আগে প্রথমে গুণে নিবে যে বেশি আছে, কারণ যার দিকে বেশি থাকবে সেটা বড় হবে। বেশ, এবার 7টা উভয় পক্ষে আছে, তাহলে কিসের সমস্যা আছে? দেখো, এখানেও আছে 94, এখানেও আছে 94। বেশ, এখানেও আছে 23, এখানেও আছে 23। তাহলে সমস্যাটা হচ্ছে এখানে হচ্ছে 816 আর এখানে হচ্ছে 826। তাহলে বড় কে? 16 বড় না 26 বড়? 26 বড়, তাহলে এটা বড় হবে। বড় মানে যেদিকে বড় সেদিকে এটা হবে। এটা থেকে এইটা লেস দ্যান এইটা, ঠিক আছে, অর্থাৎ এইখানে হবে এই চিহ্নটা। এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে লেস দ্যান গ্রেটার দ্যানের, এই যেদিকে এই দিকের যে জিনিসটা থাকবে সেটা হবে বড়, এটার থেকে এটা বড়। তার মানে এদিকে কে আছে? হা আছে এদিকে, তাহলে এই সংখ্যাটা হবে বড়। দেখি উত্তরটা কি? বাহ, এ, অপশন এ। 7 নম্বর, 510 দিনে কত মাস কত দিন? ভালো প্রশ্ন, যে 510 দিন বলেছে, তাহলে কত মাস হবে? তো 1 মাস সমান 30 দিন ধরতে বলেছে এখানে। বেশ, তোমরা সবাই ধরে নেবে, দেওয়া না থাকলেও 30 দিনই ধরবে, কারণ 31, 28 এগুলো সব আছে, তো তোমরা 30 দিন দিয়ে করবে, তাহলে এটা স্ট্যান্ডার্ড একটা জিনিস। তাহলে 510 দিনে কত মাস কত দিন? তাহলে কি করব আমরা? আমরা করব এখানে 510, 510কে আমরা কত দিয়ে ভাগ করব? এটা কি? এটা আমরা দিন, এটা আমার দিন, দিনকে ভাগ করছি 30 দিয়ে, তাই তো? 30 দিন আমাদের কি হয়? 1 মাস। তাহলে 30, 30 একবার যাবে, 2 যাবে না, তাহলে এখানে হবে 1, এখানে হবে 2, এখানে নামলো 0। 3 7 21, 0। আমার ভাগটা মিলে গেল, বাহ। তাহলে এটা হচ্ছে দিনকে ভাগ করছি দিন দিয়ে, দিলে এটা কি বেরোলো? মাস। তাহলে 17 মাস। আমার উত্তর 17 মাস। পরেরটা, 91,25,678। ঠিক আছে, 5-এর স্থান মূল্য আপাতত মূল্য। বাহ, 5-এর স্থান মূল্য। তাহলে 5-এর স্থান মূল্য, 5-এর স্থানীয় মান আমরা বলি যাকে, সেটা হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, 5-এর প্লেস ভ্যালু কত? দেখো 5-এর পর কটা আছে? 0, 1 2 3। তাহলে 5-এর প্লেস ভ্যালু হচ্ছে 5-এর পর 1 2 3, 5000। আর 5-এর আপাতত মান ভ্যালু, প্লেস ভ্যালু, আর একটা হচ্ছে ফেস ভ্যালু। আপাতত মূল্য হচ্ছে ফেস ভ্যালু, 5-এর ফেস, 5-এর ফেস ভ্যালু। 5-এর ফেস ভ্যালু কত? 5। এর পার্থক্য, তাহলে এটা থেকে এটা পার্থক্য করতে হবে। তাহলে 5000 মাইনাস 5, ফেস ভ্যালু মানে হচ্ছে যেখানে যে মানটা 5, মানে এর 5ই মান। 6-এর ফেস ভ্যালু 6, 7-এর ফেস ভ্যালু 7, 8-এর ফেস ভ্যালু 8, হয়ে গেছে। কিন্তু প্লেস ভ্যালুটা তা না, মানে কোন অঙ্কে বসে আছে সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু। তাহলে বিয়োগ করলে কত হবে আমার? তাহলে 5 হবে, 9 হবে, 0 হবে, 4 হবে। বোঝা গেছে? না না, এটা হবে। বুঝতে পেরেছো বিয়োগটা? তোমাদের বুঝতে অসুবিধা হলে দেখো, 5000, 5 বিয়োগ করছি, 0 থেকে 5 বিয়োগ করলে 1, ঠিক আছে,
এখানে 9, তাহলে এখানে হবে 9, 1, তাহলে 9, এখানে 9, এখানে 1, এখানে হবে 4, তাহলে 4995। দেখো 4995। পরেরটা দেখো 9টা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। ত্রিভুজ যেমনই ত্রিভুজ আঁকো না কেন, যেমনই ত্রিভুজ আঁকো না, দাগটা টেরা হয়ে গেল, এরা যেমনই ত্রিভুজ আঁকো না কেন, এই তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। 10 নম্বর প্রশ্ন, 36 ও 72-এর লসাগু। লসাগু, এই প্রশ্নটা ভালো করে মনে রাখবে। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংরেজিতে বলে এলসিএম, লিস্ট কমন মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 36 ও 72-এর লসাগু। দেখো তোমাদেরকে আমি এই পদ্ধতিতে শেখাচ্ছি 36 72-এর লসাগু, এইভাবে করবে, তাড়াতাড়ি হবে কম্পিটিশনে। 2 দিয়ে, তার মানে হবে 18 দুগুণা 36 আর 3 দুগুণা 6, 36 দুগুণা 72 হলো। 2 দিয়ে পাঠাও, 9 দুয়ে 18 আর 18 দুয়ে 36, তাই তো, 8 দুগুণা 16। তারপরে এবার 2 দিয়ে যাবে কি? যাবে না। এবার 3 দিয়ে পাঠাও, 3 3 9, 3 6 18 হলো। এবার পাঠাও আবার 3 দিয়ে, 2 দিয়ে যাবে না, তাই 3 1 3, 3 দিয়ে 6। তাহলে লসাগু এলসিএম ছোট করে লিখছি, 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 1 গণিত 2, অর্থাৎ এইখান থেকে, হ্যাঁ কোথা থেকে না, তো এইখান থেকে পুরোটাকে তুমি গণিত 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 করবে, তাহলেই হয়ে যাবে এলসিএম। আর সবগুলোই যদি যায় তাহলে এগুলো এখান থেকে এটা হবে গসাগু। আচ্ছা পরে যাচ্ছি আমি, এটা লসাগুটা করি। 2 দিয়ে 4, 3 4 12, 3 12 36, 36 দেখো না কত? 72। তাহলে আমার এলসিএম হলো 72। বুঝা গেছে? পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? বেশ, 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। 1, মনে রাখবে, 1 মৌলিক সংখ্যা নয়। এটা কিন্তু এটাতে সব জায়গাতে ভুল হয়, বয়স হয়েও ভুল হয় এটা, যে 1 মৌলিক কি মৌলিক নয়। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। মৌলিক সংখ্যা হলো যেগুলো মাত্র দুটি গুণনীয়ক থাকে, কি? 1 এবং সংখ্যাটি নিজে। যেমন ধরো, যেমন একটা আমি তোমাদেরকে এখানে বোঝাই, 3 কি হবে? 3 গুণিত 1, এই দুটো জিনিস থাকবে শুধুমাত্র, আর কিছু থাকবে না, সেগুলোই হবে মৌলিক সংখ্যা। ঠিক আছে? 5 5 গুণিত 1, 7 7 গুণিত, আর কিছু হবে কি? আর হবে না, সেই রকম। তাহলে 1 এবং সংখ্যাটি নিজে। তাহলে 1 থেকে 100-এর মধ্যে, 1 থেকে 100-এর মধ্যে সংখ্যাগুলো হবে এই দেখো, এগুলো দেখো 2, 2টা কিন্তু মৌলিক সংখ্যা। এই প্রশ্নটা বারবার ভুল করো যে 1 মৌলিক কে মৌলিক, 1 সমস্যা মৌলিক সংখ্যা নয়, 2 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 2 থেকে আরম্ভ করে 97 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 25টি। হ্যাঁ, দেখো মোট সংখ্যা 25টি। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 36 ও 11-এর মধ্যে গসাগু। দেখো এটাকেও আমি সেই একই পদ্ধতিতে করব, এটাকে বলি তোমাদেরকে, সুবিধা হবে তোমাদের। এইভাবে লসাগু করবে, যেন যেটা দিয়ে পাঠাবে সবগুলোই যেন যায়, অর্থাৎ যাওয়া মানে সবগুলো যেন ভাগ হয়, যদি না যায় তাহলে হবে না, তাহলে এ সাইডটা হবে শুধু গসাগু। দেখো কি করছি না, তো 18 দুগুণা 36 আর 7 2 14, 2 হলো। এটাকে আমি আবার করব, 2 দিয়ে 9 36, আবার 3 দিয়ে, 2 দিয়ে তো আর যাবে না, দুটোকেই পাঠাতে হবে। 3টে যদি থাকে, 3টাই যেন ভাগে যায়, এরকম সংখ্যা দেবো, না হলে যাবে না। 3 3 9, 3 12 36, 3 দিয়ে আবার যাবে, 3 1 3, 3 4 12। দেখো ঘটনাটা কি, আমি আর এখান থেকে নিচের অংশটি নেব না, আমি এখান থেকে শুধু এই অংশটিকে নেব। তাহলে HCF হচ্ছে কত? 2 গুণিত 3, 2 গুণিত 3 গুণ 3, 2 দিয়ে 4, 3 4 12, 12 দুগুণা 36। তাহলে আমার গসাগু হয়ে গেল 36। বোঝা গেছে? আমি এই 1 আর 4কে নেব না, তাহলে আমার গসাগু হয়ে গেল 36। দেখো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক,
এগুলো অবশ্যই কিন্তু এটা দেবে পরীক্ষায়। গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর গ্রেটেস্ট কমন ডিভিজার। 36 ও 11 গসাগু হচ্ছে আমার কত? 36। 36 ও 144 এর গসাগু। 13 নম্বর প্রশ্ন, গসাগু সম্পূর্ণ বা পূর্ণরূপ কি? বললাম না, গসাগু সম্পূর্ণ বা পূর্ণরূপ কি হবে? গরিষ্ঠ সাধারণ গুণিতক, নট গুণনীয়ক। এই দুটোতে কোনো ভুল হয় তোমাদের। 14 নম্বর প্রশ্ন দেখো, 80 টাকার কত অংশ 32 টাকা? এই জিনিসটাকে যদি লিখি আমি, এখানে একটা তোমরা বাংলায় পড়ার সময় একটা জিনিস ভালো দেখো, আমি লিখছি দেখো, 80 টাকার x অংশ সমান 32 টাকা। এখানে দেখো একটা কথা আছে টাকার, টাকার মানে হচ্ছে র আছে, এখানে সবসময় এর মানে গুণ। তাহলে ঘটনাটা দাঁড়াবে এরকম, 80 গুণিত x, তাই এর আছে বলে এখানে গুণ হলো, এর মানে গুণ চিহ্ন, সমান 32। তার মানে দাঁড়াবে আমার অর x সমান হচ্ছে 32/80। বোঝা গেছে? তাহলে কত হবে? 2 দিয়ে কাটি আমি, 16 আর এখানে 40। এবার 8 দিয়ে কাটি, 8 দুয়ে 16, 5 এ 8 40, 2 এর 5। আমার অ্যান্সার হচ্ছে 2 এর 5 অংশ। পরেরটা দেখে 15 নম্বরে যাই আমি, যে 1 হেক্টর সমান কত গ্রাম? তোমাদেরকে প্রথমে জানতে হবে এর ইতিহাস। কি ইতিহাস? না তো কিগ্রা, হেগ্রা, ডেকাগ্রা, হ্যাঁ, গ্রা কি, ডেসিগ্রা, সেন্টিগ্রা আর মিলিগ্রা। এই ইতিহাসটা তোমাদেরকে সবসময় মনের ভিতর রাখতে হবে। তাহলে আছে কত হেক্টর? এখানে আছে 1 হেক্টর। 1 হেক্টর থেকে গ্রা যাবে, তাহলে এখানে দেখো কটা ফাঁকা অংশ আছে? যটা ফাঁকা অংশ অর্থাৎ যটা ব্রিজ পেরোবে। এখানে দেখো কিগ্রা থেকে হেক্টর গেলে একটা ব্রিজ, হেক্টর থেকে ডেকা গেলে একটা ব্রিজ, এখান থেকে একটা গেলে ব্রিজ, গ্রা থেকে ডেসিতে একটা ব্রিজ, ডেসি থেকে সেন্টিতে একটা ব্রিজ, সেন্টি থেকে মিলিতে একটা ব্রিজ। তাহলে 1 হেক্টর থেকে যাবে গায়ের কাছে, এখানে যাবে, এখানে যাবে, হ্যাঁ। তাহলে কটা ব্রিজ পেরোতে হবে? দুটো, অর্থাৎ 1 এর পর দুটো শূন্য, এত গ্রা। পরে 16টা, কোন সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা? কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা, কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কি করে বুঝবে? দেখো, আগে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলি, যে একটি সংখ্যাকে পূর্ণবর্গ, পূর্ণ মানে হচ্ছে পারফেক্ট স্কোয়ার, বলা হয় তখনই যখন কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে ওই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে সংখ্যাটির বর্গমূল হবে একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, যেমন ধরো 5 গুণিত 5 সমান হচ্ছে 25, তাহলে 25টা হবে পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো 25কে যদি আমি রুট ওভার দিই, বর্গ করি, তাহলে হবে 5। হয়ে গেছে? এখানে প্রশ্ন দেখো, 36 মানে হচ্ছে 6 গুণিত 6, 5/7 এটা হবে না, ভগ্নাংশ। দেখো এখানে কি বলেছে, যে 36 এখানে 6 গুণিত 6, যেহেতু 6 একটি পূর্ণ সংখ্যা তাই 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। 5-এর 7 একটি ভগ্নাংশ, ঠিক আছে। আর √26 এর করতে গেলে এটা পূর্ণ সংখ্যা হবে না, এটা ফ্র্যাকশন চলে আসবে। হয় এখানে 25 হতো, নাহলে 36 হতো, তাহলে পূর্ণবর্গ হতো। এটা তো সংখ্যাটা পূর্ণবর্গ হবে না, ফ্র্যাকশন চলে আসবে। আর 7.2 এটা তো একটা দশমিক সংখ্যা, অতএব নয়, অতএব সঠিক উত্তর আমার এ। 17টা, যে কোনো সংখ্যা একের ঘরে 0 বা 5 থাকলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? বাহ, সুন্দর। যেমন ধরো আমি দিয়েছি যে 2590, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? শেষে আছে আমার কত? 0। শেষে আছে আমার, শেষ সংখ্যা আছে আমার 0, বা শেষ সংখ্যা যদি আমার 5 থাকে, তাহলে কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে বিভাজ্যের নিয়ম তোমাদেরকে আমি একটু বলি। দেখো, 2 দ্বারা যদি বিভাজ্য হবে, কি করে বুঝবে? না তো শেষের সংখ্যাটা, এই সংখ্যাটা হবে 0, 2, 4, 6, 8 এগুলো থাকবে, তাহলে তোমার কি হবে? 2 দ্বারা এই সংখ্যাটা ভাগ মিলবে। 3 দ্বারা ভাগ, কোন একটা সংখ্যাকে তুমি 3 দিয়ে ভাগ করছো, সে ভাগটা মিলবে নাকি মিলবে না, সেটা কি হবে? ধরো একটা সংখ্যা
এখানে যেমন দেখুন দিয়েছি দেখো 153। ধরো একটা 153 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ মিলবে কি মিলবে না সেটা কি করে বুঝবে? তার বোঝার উপায় হচ্ছে 1 যোগ 5 যোগ 3, এই যোগ করে হলো কত? 5 3 8 9 10, 5 3 8 একে 9 সমান 9। এই 9টাকে 3 দিয়ে ভাগ মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই মিলে যাবে। 4 দিয়ে ভাগ কোনো সংখ্যাকে দেখো এখানে দিয়েছে 4 দিয়ে ভাগ করতে গেলে শেষ দুটি অঙ্কে 0 অথবা 4 দিয়ে ভাগ গেলে হবে, বুঝেছো? শেষ দুটি অঙ্কে 0 অথবা 4 দিয়ে ভাগ গেলে, কথাটা বোঝা গেল? শেষ দুটি অঙ্কে 0 থাকতে হবে বা শেষে 4 থাকতে হবে। 5 এককের ঘরে 5 দিয়ে ভাগ মিলবে কখন? 5 দিয়ে ভাগ মিলবে শেষের ঘরে যদি 0 অথবা 5 থাকে। অর্থাৎ অঙ্কতে যে ঘটনাটা বলেছে শেষে ঘরে আছে 0 বা 5, তাহলে এই ভাগটা মিলবে কত দিয়ে? সূত্র অনুযায়ী 5 দিয়ে। আর 9 দিয়ে ভাগ মিলবে কত না, তো 3-এর মতো ঘটনা, যে সবটি যোগ করে অঙ্কগুলো সবটি যোগ করে এই অঙ্কগুলো সবটি যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তবে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কন্ডিশনে আমার আছে শুধু 5, তাহলে সঠিক উত্তর হবে আমার 5। 18টা দেখো, কমা চিহ্ন দিয়ে লিখলে কি হয়? বাহ, এটা ভারতীয় পদ্ধতি। এখানে কিছু যদি না বলে ইন্টারন্যাশনাল কিছু, তখন ধরে নেবে এটা ভারতীয় পদ্ধতি। তো বেশ, আগের সংখ্যাটাকে আমি লিখি 190216536। তাহলে প্রথমে কি বলেছিলাম? প্রথমে 3টে, তারপর চোখ বন্ধ করে দুটো দুটো করে দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে দুটো দুটো করে দিয়ে দেবে। তাহলে 19 কমা 02 কমা 02 কমা 16 কমা 536, এটা দেখো ঠিক। 19 নম্বর প্রশ্ন দেখো, কোনটি ঠিক কোনটি ভুল? বাহ, কোনটি ঠিক কোনটি ভুল? দেখো, যোগ গুণিত বিয়োগ সমান হয় বিয়োগ, বিয়োগ গুণিত যোগ সমান হয় বিয়োগ, ঠিক আছে। বিয়োগ গুণিত বিয়োগ হয় যোগ, যোগ গুণিত যোগ হয় যোগ। তাহলে সঠিক উত্তর কোনটা? বুঝতেই পারছি বিয়েরটা। 20 নম্বর প্রশ্ন, সংখ্যাগুলি কোনটি পূর্ণবর্গ নয়? এটা তোমাদের কাছে একটু হার্ড প্রশ্ন, কিন্তু তাও তোমরা এটা জেনে রাখবে, কাজে দেবে। সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণবর্গ নয়? 2 to the power 4 into 5 square into 3 to the power 4, বিয়েরটা আছে 2 to the power 3 into 3 cube into 6, সিয়েরটা আছে 5 to the power 8 7 square into 11 square, ডি এরটা আছে 3 to the power 4 into 5 to the power 4 into 7 to the power 6। কোনটি পূর্ণবর্গ নয়? এই প্রশ্ন হচ্ছে কোনটি পূর্ণবর্গ নয়। দেখো নিয়মটা আমি একটু বলে দিই। কোনো সংখ্যাকে যখন তার মৌলিক উপাদান দিয়ে ঘাত হিসেবে প্রকাশ করা হয়, তখন যদি সবগুলোর সূচক বা পাওয়ার জোড় হয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যদি একটিও বিজোড় থাকে তবে সেটি পূর্ণবর্গ হবে না। বেশ, বুঝে গেছি। তাহলে পাওয়ারগুলো দেখো সবই জোড় আছে কিনা, অর্থাৎ এটা পূর্ণবর্গ। এর পাওয়ারগুলো দেখো বিজোড় আছে, কিন্তু এখানে 6 আছে। তাহলে 6কে যদি আমি করি 2 গুণিত 3, তার মানে আমার এখানে হয়ে যাবে 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4, অর্থাৎ এটাও পূর্ণবর্গ। এইখানে দেখো 5 এর পাওয়ার 8, 7 এর পাওয়ার 2, এর পাওয়ার 2, এটাও পূর্ণবর্গ। এখানে দেখো 3 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 5, 6 এর পাওয়ার 6, এইখানে হচ্ছে গন্ডগোল, অর্থাৎ এইটা হচ্ছে পূর্ণবর্গ নয়। সঠিক উত্তর দেখো। আচ্ছা, এখানে দেখো কোনটা পূর্ণবর্গ নয়? এই দেখো ডি এরটা হচ্ছে পূর্ণবর্গ নয়। কেন? এটা আমি বলে দিলাম। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের দেখার জন্য ধন্যবাদ। তোমরা এটা বারবার বলছি যে ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে তোমরা দেখে এগুলো প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের বিভিন্ন রকম টেন্স সার্চ এক্সামিনেশনগুলো দিতে সুবিধা হবে। বাই বাই।